কথা বলবো উচ্চ মূল্যের ফসল চুই ঝালের চাষ সম্পর্কে। আসলে কিভাবে চারাটা রোপণ করতে হয়, কোন সময় রোপণ করতে হয়, কীরকম মাটিতে রোপণ করতে হয়, আমরা মূলত আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের ভিডিওটি একটু বড় হবে, আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। উচ্চ মূল্যের ফসল এই চুই ঝালটা চাষাবাদ করতে গেলে আমাদেরকে প্রথম যেটা খেয়াল করতে হবে, আমাদেরকে কিন্তু জমিটা নির্বাচন করতে হবে। তো জমি নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা অনেকেই জানি এই যে উচ্চ মূল্যের ফসল চুই ঝাল, এর প্রধান শত্রু হচ্ছে পানি। এক্ষেত্রে আমাদেরকে এমন জমি নির্বাচন করতে হবে যেখানে পানিটা জমে যায় না, ঠিক আছে? তা না হলে হবে কি, যে সারা বছর মনে করেন আমরা ট্রিটমেন্ট করলাম, বৃষ্টির সময় হাঁটু সমান পানি থাকলে এক্ষেত্রে কি হবে, আমাদের যে সারা বছর পরিশ্রমটা কিন্তু পণ্ডশ্রম হবে। এবার আসেন সময় নির্বাচন, কোন সময়টা আসলে চুই ঝালের চারা রোপণের জন্য উপযুক্ত। আমরা যেটা দেখে থাকি শুধুমাত্র বৃষ্টির সময় ছাড়া আর সব সময় কিন্তু এই চুই ঝালের চারাটা রোপণ করা যায়। তার ভিতরে সবথেকে উপযুক্ত সময় আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে যে নাতিশীতোষ্ণ ওয়েদারে যদি রোপণ করা যায়, না শীত না উষ্ণ, যে সময়টা কিন্তু এখন চলতেছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে। তো এই সময়টা আমার মনে হয় পারফেক্ট। এখন কিন্তু রৌদ্রের যে প্রখর যে তেজ সেটা কিন্তু নাই। আমরা যেটা দেখে থাকি এখন কিন্তু অতিরিক্ত ঠান্ডা সেটাও কিন্তু নাই। এখন লাগালে কিন্তু চারা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এক্ষেত্রে আমরা চারা রোপণের জন্য উপযুক্ত সময়টা কিন্তু ধরতে পারি ফেব্রুয়ারি মাস, কিন্তু পারফেক্ট। এবার আসেন মাটি নির্বাচন, কিভাবে আমরা কোন মাটিটা আমাদের চুই ঝালের জন্য পারফেক্ট। তো আমরা যেটা দেখে থাকি বেলে দোআঁশ মাটি চুই ঝালের জন্য আপনার খুবই ভালো। দোআঁশ মাটিটাও কিন্তু ভালো, কিন্তু বেলে দোআঁশ মাটিটা কিন্তু খুবই ভালো। অনেকে আছে যে শুধু বালুর উপর কিন্তু এই চুই ঝালের চারাটা রোপণ করেন। আমরা যেটা দেখেছি যে শুধু বালুর উপরে কিন্তু কখনো এই চুই ঝালের গাছ ভালো হয় না, মোটামুটি কিন্তু বেঁচে থাকে। কিছুদিন পর আমরা যেটা দেখি যে গ্রোথটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এক্ষেত্রে আমরা যদি পারি বেলে দোআঁশ মাটিটা যদি পাই সেখানে কিন্তু খুবই ভালো হবে। তো বেলে দোআঁশ মাটিটাই আমাদের মতে আপনার সবথেকে পারফেক্ট। এবার আসেন মাটি প্রস্তুত কিভাবে করব আমরা। তো মাটি প্রস্তুতের ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, এখানে আমরা মোটামুটি চুই ঝাল দুই রকম, একটা ঝাড় চুই আর একটা গাছ চুই। ঝাড় চুইটা প্লেন জমিতে রোপণ করতে হয়, আর গেঁচো চুই যেটা সেটা কিন্তু গাছে ওঠে। তো দর্শক, আমরা এখানে যে জমিটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনার এখানে মেন ফসল আমাদের বেগুন গাছ। এই যে আমরা ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনার বেগুন। তো অনেকেই ভাবতে পারেন যে বেগুন গাছে আবার কীরকম বেগুন, এটা কিন্তু বনে জঙ্গলে যে বেগুনটা হয় তাকে বুট বেগুন বলে থাকি যেটাকে আপনার, এটা কিন্তু পাখিতে বেশ ভালো খায় এই ফলটা। তো আমরা এই বেগুনটা নিয়ে আলাদা একটা পরিকল্পনা আমাদের আছে। তো আমরা আমাদের মেন ফসল এই যে বেগুনটা, এটা মোটামুটি আমরা 5 থেকে 7 বছর কিন্তু এখানে থাকবে। তো এর ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসাবে কিন্তু আমরা চুই ঝাল চাষটা করেছি। তো মাটি প্রস্তুতের ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, এখানে আপনার যেহেতু প্লেন জমি ছিল, এখানে পাওয়ার টিলার দিয়ে কিন্তু জমি চাষ করা হয়েছিল। এক্ষেত্রে যেখানে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা যাবে সেখানে কিন্তু এক সিস্টেমে আপনার মাটিটা প্রস্তুত করতে হয়। আর মনে করেন যে অনেকের আছে না যে আপনার পেয়ারা বাগান, কুল বাগান, এইসব জায়গায় কিন্তু সাধারণত পাওয়ার টিলার যায় না, অনেক জায়গায় যায়। তো মনে করেন যেখানে পাওয়ার টিলার যেতে পারবে না, জমিটা আমরা চাষ করতে পারবো না, সেখানে আমাদেরকে যেটা করতে হবে, সেখানে আমাদের মাদা তৈরি করতে হবে। মাদা তৈরি কীভাবে করতে হয়, আমরা ওই যে 1 ফিট বাই 1 ফিট, সেটা আমরা আজকে যাচ্ছি না, কিভাবে করতে হয় আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে, ওটা আমরা চাইলে কিন্তু দেখতে পাবো। তো আমরা প্লেন জমিতে কিভাবে চাষাবাদ করতে হয়, কিভাবে মাটিটা প্রস্তুত করতে হয়, ওটা নিয়েই আজ কথা বলবো। তো এরকম যাদের প্লেন জমি আছে যে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে পারবেন, এখানে যেটা করতে হবে, আমরা আজকে 1 বিঘা জমির একটা হিসাব দিই। এখানে যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটা মোটামুটি 2 থেকে 3 শতাংশ জমি। দর্শক, 1 বিঘা জমির হিসাবটা দিলে কিন্তু হিসাবটা বেশ ভালো আসবে। 1 বিঘা জমি এরকম যদি জমি চাষ করা সম্ভব হয়, সেখানে আমাদেরকে যেটা করতে হবে, সুন্দর করে কিন্তু জমিটা পাওয়ার টিলার দিয়ে চাষ করে নিতে হবে, মাটিটা ঝুরঝুরে করে নিতে হবে। শেষ চাষের আগে আমাদের কিছু সার প্রয়োগ করতে হবে। আমরা যে সারগুলো না প্রয়োগ করব সেটা হচ্ছে, আমরা টিএসপি দেবো মোটামুটি 20 কেজি, এমওপি দেবো 10 কেজি, জিপসামটা দেবো 5 কেজি পরিমাণ, দানাদার বীজটা দেবো হচ্ছে আপনার 2 কেজি, ছত্রাকনাশক পাউডারটা দিব হচ্ছে আমরা 1 থেকে 1.5 কেজি। তো এই সবগুলো সার কিন্তু আমাদের দিতে হবে আপনার শেষ চাষের আগে, মোটামুটি জমিতে ছিটিয়ে দিয়ে আর একটা চাষ দিয়ে কিন্তু ফেলে রাখতে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এই চুই ঝালের গাছ, এটা কিন্তু আপনার রাসায়নিক সার,
আমাদের মাথায় রাখতে হবে এই সুইঝালের গাছ কিন্তু রাসায়নিক সার কোনো অবস্থাতে সহ্য করতে পারে না। এক্ষেত্রে কথা আসতে পারে যে আমরা যে টিএসপি এমওপি দিচ্ছি এগুলো কি রাসায়নিক সার না? তো যেহেতু আমরা রাসায়নিক সারটা দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমাদের রাসায়নিক সারটা দেওয়ার পর মোটামুটি 20 থেকে 25 দিন কিন্তু আমরা জমিটা ফেলে রাখবো। 20 থেকে 25 দিন যদি আমরা জমিটা ফেলে রাখি তাহলে কী হবে, এই সারের অ্যাকশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন আমরা যেটা দেখি যে আর কিন্তু কোনো সমস্যা হয় না। তো এইভাবে কিন্তু আপনার 20 থেকে 25 দিন ফেলে রেখে 20 থেকে 25 দিন পরে আবার পুনরায় কিন্তু জমিতে যদি পারা যায় যে উপর আর একটা চাষ দেওয়ার পর মই দিয়ে কিন্তু আমাদের জমি যে মাটি সেটা কিন্তু সুইঝালের চারা রোপণের জন্য একেবারে প্রস্তুত। পাশাপাশি আর একটা কথা আমাদের কিন্তু বলা হয়নি, যেটা আমাদের সব থেকে বেশি দরকার ছিল বলার, যাই হোক আর কি, সেটা হচ্ছে কম্পোস্ট সার। তো এই কম্পোস্ট সারটা কী পরিমাণ দেবো, এটা কিন্তু একটা প্রশ্ন আসে। তো এক্ষেত্রে আমরা কম্পোস্ট সার যত দিয়ে পারি, ঠিক আছে, 1 বিঘা 33 শতাংশ জমিতে যদি আমরা 5 টনও দিই তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। এক্ষেত্রে শুধুমাত্র যে আমাদের কম্পোস্ট সার দিতে হবে এরকম না, বাড়িতে যে খাওয়া গোবর সার আছে এটাও কিন্তু আমরা দিতে পারি। তো খাওয়া গোবর সারটা আমরা যেটা দেব, অনেকে যেটা করে থাকেন যে গরুর যে গোবরটা এটা কিন্তু রৌদ্রে শুকান, যে 4 মাস 5 মাস গোবরের বয়স সেটাকে কিন্তু রৌদ্রে শুকায় অনেকে মনে করেন যে গ্যাসটা আমরা নষ্ট করে দিচ্ছি। আসলে কিন্তু এটা কোনো গ্যাস নষ্ট হয় না। গোবর সার দিতে হবে যদি 1 বছরের পুরনো গোবর হয়, সর্বনিম্ন 1 বছর, 2 বছর হলে বেশি ভালো হয়। এরকম গোবর সার যদি পারি তাহলে দিব, আদারওয়াইজ কিন্তু আমরা দিব না। মাটি প্রস্তুত কমপ্লিট। এবার আসেন আমাদের চারা নির্বাচন করতে হবে। তো চারা নির্বাচনটা কিন্তু আসলে কিন্তু অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ। অনেকেই নার্সারি থেকে বড় বড় চারা বেশি দাম দিয়ে কিনে থাকেন। আমার মতে এই বেশি চারা, আপনার বড় চারা বেশি দাম দিয়ে কেনার আসলে কোনো যুক্তি নাই। আমাদেরকে চারা নির্বাচনের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, চারাটার বয়স মোটামুটি যদি আপনার 2.5 মাস প্লাস হয়, এখানে চারার উপরে যে আপনার 1 ফিট 1.5 ফিট 5 ফিট 7 ফিট হতে হবে এরকম আসলে কোনো কথা নেই। যেহেতু ঝাড় চুই, এই চুই কিন্তু মাটির নিচে হয়, আপনার 7 ফিট কি 5 ফিট চারা নিয়ে তো আসলে কোনো লাভ হবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে চারাটা হবে ছোট, সর্বোচ্চ যদি হয় 1 থেকে 1.5 ফিট, এর উপরে কখনোই আপনার চারা নেওয়া ভালো না। মোটামুটি আপনার 1 থেকে 1.5 ফিটের ভিতরে চারাটা থাকবে এরকম চারা হবে। আমাদেরকে মেন যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে চারার ভিতরে শিকড়টা ঠিক মতো আসছে কিনা, এটা আমাদের খেয়াল করতে হবে। যদি শিকড়টা থাকে সেরকম চারা কিন্তু আমরা ধরি উপযুক্ত চারা। এবার আসেন চারা রোপণ। চারা রোপণ কীভাবে করতে হবে দর্শক, আমরা দেখতে পাচ্ছি চারাটা আসলে কিভাবে রোপণ করতে হয়। তো চারা রোপণ করতে গেলে যেহেতু আমাদের মাটিটা কিন্তু আগে ভাগেই প্রস্তুত করা ছিল, এক্ষেত্রে আমাদের সেই মাটির উপরেই কিন্তু চারাটা রোপণ করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্যাকেটের একটা মাটির স্তর আছে, ওই মাটির স্তর আর আমার যে নিজ মাটি, এই মাটির স্তর দুটো স্তর এক হবে। যদি হয় যে জমি ছাড়া আপনার চারাটা বেশি নিচু হয়ে যায়, সেখানে কি হয়, যখন আপনি ডিপ সেচ দিবেন তখন কি হবে, তখন কিন্তু পানি জমাট বেঁধে চারা মারা যেতে পারে। এক্ষেত্রে মনে করেন যে আমরা উঁচু করব না, নিচু করব না, কোনো রকমের নকপিটের মতো হবে, এরকমভাবে কিন্তু আপনার চারাটা রোপণ করব। অতিরিক্ত মাটি দিলে যেটা হয়, চারা কিন্তু পচা লাগার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমরা অতিরিক্ত মাটির তলে দেবো না, না বেশি মাটির নিচে দেবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু উপরে দিতে হবে, এটা যদি খেয়াল করি তাহলে কিন্তু চারা রোপণ সম্পর্কে আমরা জেনে গেলাম। পরিচর্যা সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে চুইঝালের মেন যে শত্রু সেটা হচ্ছে ছত্রাকজনিত কারণে বেশি অংশ চুই গাছ মারা যায়। এক্ষেত্রে আমাদেরকে মাঝে মাঝে ছত্রাকনাশকটা ইউজ করতে হবে। রোপণের পরবর্তীতে যেটা হয়, চারা যখন ছোট অবস্থায় থাকে তখন কিন্তু আমাদের 15 দিন 20 দিন পর পর একবার আপনার ছত্রাকনাশকটা স্প্রে দিতে হবে। গাছের বয়স যখন 1 থেকে 1.5 মাস 2 মাস হয়ে যাবে তখন মাসে একবার দিলেই হয়। এক্ষেত্রে আমাদেরকে অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা নিতে হবে। এটা আসলে কিভাবে পরিচর্যা করতে হয় আমরা বিভিন্ন সময় এই চুইঝালের ভিডিও দিয়ে থাকি, এটা ফলো করলে মোটামুটি চুইঝাল চাষ সম্পর্কে আমরা জানতে পারবো। দর্শক, আমরা আজকে বেশ এই চুইঝালের চারা কীভাবে রোপণ করতে হয়, কেমন মাটিতে রোপণ করতে হয়, এই নিয়ে কিন্তু বিস্তারিত বলতেছিলাম। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের সঙ্গে এতক্ষণ আপনাদেরকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।